আসসালামু প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দ্বাদশ শ্রেণীর পরমাণু মডেল ও নিউক্লিয় পদার্থবিজ্ঞান অর্থাৎ নবম অধ্যায় তথা দ্বিতীয় পত্রের নবম অধ্যায় থেকে কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান এবং নতুন কয়েকটি টপিকস নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা প্রথমে গাণিতিক সমস্যা দিয়ে আলোচনা শুরু করব। দেখো, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি কত? আমরা ইলেকট্রনের শক্তি স্তরের শক্তি রাশিমালা আমরা গত এপিসোডে কি করছিলাম, আলোচনা করছিলাম। তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত? এর আগের এপিসোডে আমরা ব্যাসার্ধ কত আলোচনা করছিলাম। দেখ, এখানে আমরা জানি যে প্রথম ক্ষেত্রে বলছে যে শক্তির ক্ষেত্রে দ্বিতীয় কক্ষপথের n সমান 2। আমরা জানি ইলেকট্রনের ভর সমান 9.1 × 10⁻31 কেজি। আমরা জানি ইলেকট্রনের চার্জ সমান 1.6 × 10⁻19 কুলম্ব। আমরা জানি তড়িৎ প্রাবেশ্যতা এপসাইলন সমান 8.85 × 10⁻12 কুলম্ব পার নিউটন পার মিটার স্কয়ার। আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক H সমান 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। এরপরে আছে দ্বিতীয় ক্ষেত্রে ইলেকট্রনের যখন আমরা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব তখন n সমান 3 হবে। এখন দেখো, n তম কক্ষপথের শক্তি হচ্ছে En সমান -me/4/8n² এপসাইলন স্কয়ার h স্কয়ার। তাহলে আমি এখানে লিখতে পারি E2 সমান দ্বিতীয় কক্ষপথের শক্তি -me/4 আমি কোন চিহ্নটা এখানে দিলাম না, 2 হোল স্কয়ার এপসাইলন স্কয়ার h স্কয়ার। এখন আমরা মানগুলি বসাতে পারি। মাইনাস m সমান ছিল 9.1 × 10⁻31 e⁴ e সমান ছিল 1.6 × 10⁻19 হোল টু দি পাওয়ার 4 হবে। এরপর আছে কি 8, এখানে গুণ করে ফেলবো। 8 2 করে 4 4 8 32 লিখে ফেলি ডাইরেক্টলি 32 ইনটু এপসাইলন সমান হচ্ছে 8.85 × 10⁻12 যেহেতু হোল স্কয়ার আছে, ইনটু h সমান 6.63 × 10⁻34 হোল স্কয়ার। এখন যদি আমরা ক্যালকুলেটর নিয়ে হিসাব করি, দেখো আমরা ক্যালকুলেটর নিয়ে হিসাব করলে কি পাই? আমরা যদি ক্যালকুলেটর নিয়ে হিসাব করি 9.1 × 10⁻30 ইনটু বাউন্ডারি 1.6 × 10⁻19 হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড 32 ডিভাইডেড 8.85 × 10⁻12 হোল স্কয়ার ডিভাইডেড 6.63 × 10⁻34 হোল স্কয়ার ইকুয়াল দিলে আমরা পাচ্ছি 5.41 - 5.41 ইনটু -5.41 × 10⁻19 জুল। এটাই হচ্ছে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের শক্তি রাশিমালা। হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের কিসের রাশিমালা? শক্তি রাশিমালা। এটা আমরা ওভাবেও করতে পারতাম কোনভাবে, এই যে E2 সমান -T1/n², এটা দিয়েও আমরা কি করতে পারতাম? হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের শক্তি রাশিমালা করতে পারতাম। তখন n সমান কি হতো? 2 হতো। তোমরা সেই দিক দিয়েও করতে পারতাম। তখন তোমাকে E1 বাইর করতে হবে অথবা E1 মুখস্থ আনতে হবে। আমরা জানি হাইড্রোজেনের প্রথম কক্ষপথের শক্তি এত এবং দ্বিতীয় কক্ষপথের শক্তি En সমান -E1/n²। তোমরা যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারো। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে ওই যে কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করব। দেখো, কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা যদি আমরা নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি আসে? সেই ক্ষেত্রে আমাদের আসবে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ। তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ আমরা r3 লিখতেছি। r3 যদি লিখি যাই তাহলে আমরা লিখতে পারি r3 আমরা সূত্রটা লিখি r(n² সমান n² h² এপসাইলন নট বাই n² h² এপসাইলন নট বাই 5n t² e² ছিল 5n e²। তাহলে এখানে যদি আমি মানগুলি বসাই, r3 সমান 3 হোল স্কয়ার ইনটু 6.63 × 10⁻34 হোল স্কয়ার ইনটু 8.85 × 10⁻12। তারপরে নিচে হবে 3.1416 ইনটু 9.1 × 10⁻31 ইনটু 1.6 × 10⁻19 হোল স্কয়ার। আমরা যদি ক্যালকুলেটরে হিসাব নিকাশ করি, আমরা যদি ক্যালকুলেটরে
হিসাব নিকাশ করি তাহলে আমরা পাবো ক্যালকুলেটরে যদি আমরা যদি ক্যালকুলেটরে তাহলে কি করতেছি হিসাব নিকাশ যদি আমরা করতেছি তাহলে আমরা পাচ্ছি 4.78 ইনটু 10 ইনভার্স 10 মিটার। এটাই হচ্ছে তৃতীয় কক্ষপথের হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ এবং দ্বিতীয় কক্ষপথের শক্তি কিভাবে নির্ণয় করব বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় গাণিতিক সমস্যার ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ফোটন আসলে, অর্থাৎ কোন একটা হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথ থেকে যদি প্রথম কক্ষপথে ফোটন আসে, সেই ক্ষেত্রে যে ফোটনটি নির্গত হবে বা যে ফোটন নির্গত হবে সেই ফোটনগুলি দৃশ্যমান আলো হবে কিনা বের করতে বলছে। দৃশ্যমান আলো হবে কিনা আমরা জানি যে সকল ফোটনের তরঙ্গদৈর্ঘ্য 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম, 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম সেগুলো হচ্ছে কি দৃশ্যমান। তাহলে আমরা এখানে এই ফোটনগুলির তরঙ্গদৈর্ঘ্য 4000 থেকে 8000 সীমার মধ্যে আছে কিনা আমরা দেখব, তারপরে আমরা বুঝতে পারবো সে দৃশ্যমান হবে নাকি অদৃশ্যমান হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব, ভর হচ্ছে 9.1 × 10⁻31 কেজি, প্লাঙ্কের ধ্রুবক H সমান হচ্ছে 6.63 × 10⁻34 জুল পার সেকেন্ড, এপসাইলন বা তড়িৎ প্রাবশ্যতা শূন্য মাধ্যমে তড়িৎ প্রাবশ্যতা হচ্ছে 8.85 × 10⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। প্রথম কক্ষপথ Ni সমান 1, দ্বিতীয় কক্ষপথ Nf সমান 2 এবং আলোর বেগ c সমান 1। দেখো আমরা গত এপিসোডে আমরা পড়ছিলাম কম্পাঙ্ক যদি নিউ হয়, নিউ সমান আমরা পড়ছিলাম, দেখো কাইন্ডলি একটু m e to the power 4 ভাই m e to the power 4/8 h cube epsilon naught square 8 h cube epsilon naught square 1/ni square minus 1/nf square। এখানে m হচ্ছে ইলেকট্রনের বল, e হচ্ছে ইলেকট্রনিক চার্জ, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, epsilon naught হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ প্রাবশ্যতা, ni হচ্ছে প্রথম কক্ষপথ, nf হচ্ছে শেষ কক্ষপথ। এখান থেকে আমরা যদি মানগুলি বসাই দিই তাহলে আমরা পাবো 9.1 × 10⁻31 into 1.6 × 10⁻19 whole to the power 4, এখানে হবে 8 into 6.63 × 10⁻34 whole cube into এখানে আসবে 8.85 into 10⁻12 whole square। তারপরে আসবে দেখো 1/1 স্কয়ার মাইনাস 1/2 স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আমরা যদি হিসাব নিকাশ করি টোটাল যদি আমরা হিসাব নিকাশ করি ক্যালকুলেটর দিয়ে, আমরা যদি ক্যালকুলেটর নিয়ে কি করে হিসাব নিকাশ করি 9.1 into 10⁻31 into 1.6 into 10⁻19 whole to the power 4 divided 8 divided 6.63 into 10⁻34 whole cube divided 8.85 into 10⁻12 whole square equal দিলাম। তারপরে ইকুয়াল দেওয়ার পরে আমরা কি করলাম, প্রথম বন্ধনী দিলাম, এখান থেকে আমরা পাবো 1 দিলাম, বিয়োগ আবার প্রথম বন্ধনী দিলাম 1 ডিভাইডেড 2 হোল স্কয়ার, প্রথম বন্ধনী শেষ আবার প্রথম বন্ধনী শেষ, সমান দিলাম। আমরা টোটাল মান পেলাম, টোটাল 2.449 into 10 ইনভার্স 10 to the power 15 হার্টজ, 10 to the power কত হার্টজ 15 হার্টজ। এটাই হচ্ছে বিকীর্ণ চৌম্বক শক্তি বা ফোটনের কম্পাঙ্ক। বিকীর্ণ চৌম্বক শক্তি বা কিসের কম্পাঙ্ক? ফোটনের কম্পাঙ্ক। আবার আমরা জানি যে নিউ সমান আমরা জানি যে c/ল্যামডা। নিউ সমান কত? c/ল্যামডা। তাহলে ল্যামডা সমান হবে নিউ/c, c/নিউ, c/ কত? নিউ। ল্যামডা সমান c/নিউ। আমরা এখানে আরেক কিছু লিখি, নিউ সমান হওয়া
ল্যামডা সমান 1। তাহলে আমরা এখন ল্যামডা সমান পাচ্ছি কত c বাই নিউ। ল্যামডা সমান কত পাচ্ছি c বাই নিউ। আমরা আলোর বেগ জানি c সমান হচ্ছে আলোর বেগ। আলোর বেগ কত 3 × 10⁸। তাহলে ল্যামডা সমান হবে 3 × 10⁸ বাই 2.449 × 10⁻15 10 কত 15। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে হিসাব নিকাশ করি তাহলে আমরা পাবো 1.22 × 1.22 × ক্যালকুলেটর দিয়ে আমরা যদি করি 3 × 10⁸ বাই 2.44 × 449 ডিভাইডেড 10⁻15 ইকুয়াল আমরা পাচ্ছি 1.22 × 10⁻7 মিটার। এটাকে আমরা লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি কি লিখতে পারি, এখানে আমি যদি এটাকে অ্যাংস্ট্রমে নিয়ে যাই, এটাই কি নিয়ে যাই অ্যাংস্ট্রমে নিয়ে যাই, তাহলে আমরা জানি 10⁻10 মিটার সমান অ্যাংস্ট্রম। তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে 1000 দিয়ে, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি 1.22 ইনটু 1000 ইনটু 10⁻7 বাই 1000 মিটার। তাহলে আমরা এটাকে লিখতে পারি যেটা আসবে এখান থেকে আরেকটা মান নিই, তাহলে এটা হবে 1223 ইনটু 10⁻10 মিটার সমান হচ্ছে 1223 অ্যাংস্ট্রম, কারণ 10⁻10 মিটার ইকুয়াল 1 অ্যাংস্ট্রম। দেখো আমরা এখানে যেই তরঙ্গটা দৈর্ঘ্যটা পাচ্ছি, যে তরঙ্গের দৈর্ঘ্যটা পাচ্ছি সেটা কি নয়, ওই যে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে নয় অ্যাংস্ট্রম, অর্থাৎ 1 2 2 3 অ্যাংস্ট্রম ইজ লেস দেন 4000 থেকে 8000, অর্থাৎ এই ফুটনটা দৃশ্যমান হবে না, এই ফুটনটা কি হবে না দৃশ্যমান হবে না। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। এই দুইটা আমরা সমস্যার সমাধান করলাম। এইটা সমস্যা যদি তুমি সলভ করতে পারো তাহলে তুমি অন্যান্য সমস্যার সমাধানগুলি সলভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের গঠন সম্পর্কে জানার চেষ্টা করব। দেখো আমরা দেখছিলাম 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড এবং তার দুজন সহকারী মার্সডেন এবং গাইগার আলফা কণা পরীক্ষার মাধ্যমে একটি মডেল বা তত্ত্ব উপস্থাপন করেছিলেন। ওনারা এই পরীক্ষার মাধ্যমে এটাতে উপনীত হয়েছিলেন যে বা বলেছিলেন যে বা অবতারণা করছিলেন যে পরমাণুর কেন্দ্রে একটি ভারী বস্তুটাকে, এই ভারী বস্তুটির মধ্যে পরমাণুর সমস্ত ধনচার্জ পুঞ্জীবিত থাকে এবং তিনি বা তাহারা এই পুঞ্জীবিত ক্ষুদ্র ধনচার্জ যুক্ত বস্তুটির নাম দিয়েছিলেন নিউক্লিয়াস। প্রিয় শিক্ষার্থী, এই নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর সমস্ত ধনচার্জ আবদ্ধ থাকে এবং পরমাণুর প্রায় সকল ভর এই পুঞ্জীবিত অংশের মধ্যে কি থাকে আবদ্ধ থাকে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি আবার বলতেছি 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড এবং তার সহকর্মী বিজ্ঞানী গাইগার এবং মার্সডেন রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষার মাধ্যমে অবতারণা করতে সক্ষম হয়েছিলেন যে পরমাণুর কেন্দ্রে একটি ক্ষুদ্র অংশে পরমাণুর সমস্ত ধনচার্জ পুঞ্জীভূত থাকে এবং এই অংশের মধ্যে পরমাণুর প্রায় সকল ভর আবদ্ধ থাকে। ওনারা এই অংশটির নাম দিয়েছিলেন নিউক্লিয়াস। দেখো এই নিউক্লিয়াসটা অতি অল্প জায়গা জুড়ে অবস্থান করে এবং এই নিউক্লিয়াসকে পরমাণুর সকল উৎসের আধার হিসেবে অভিহিত করা হয়। দেখো প্রিয় শিক্ষার্থী, পরমাণুর প্রায় 99.97% ভর এই ক্ষুদ্র অংশের মধ্যে কি থাকে আবদ্ধ থাকে, অর্থাৎ আমরা বলতে পারি পরমাণুর প্রায় সমস্ত ভরই এই ক্ষুদ্র পুঞ্জীভূত অংশের মধ্যে কি থাকে সঞ্চিত থাকে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে জানা গেছে যে নিউক্লিয়াসের অভ্যন্তরে দুই ধরনের মৌলিক কণিকা থাকে। একটা মৌলিক কণিকার নাম হচ্ছে প্রোটন, আরেকটা মৌলিক কণিকার নাম হচ্ছে নিউট্রন। প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত মৌলিক কণিকা এবং নিউট্রন হচ্ছে চার্জহীন বা চার্জ নিরপেক্ষ মৌলিক কণিকা। প্রিয় শিক্ষার্থী, কোন মৌলের প্রোটন সংখ্যা তার নিউক্লিয়াসের চারপাশে বা কোন পরমাণুর প্রোটন সংখ্যা বা নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা নিউক্লিয়াসের বাইরে অবস্থিত বা বাইরে ঘূর্ণায়মান মতো অবস্থিত ইলেকট্রন সংখ্যার কি হবে সমান হবে। আর
নিউক্লিয়াসের মধ্যে যে দুটি মৌলিক কণিকা প্রোটন এবং নিউট্রন অবস্থান করে এই প্রোটন এবং নিউট্রনকে বলা হয় একত্রে নিউক্লিয়ন। প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন সমান নিউক্লিয়ন। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিউক্লিয়াসের গঠন কি জিনিস বা নিউক্লিয়াস কি জিনিস তোমরা মোটামুটি ধারণা পেয়েছো। আমরা এই নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকে নাকি প্রোটন থাকে নাকি নিউট্রন থাকে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তার আগে আমি একটু প্রোটন এবং নিউট্রন নিয়ে আলোচনা করতেছি। দেখো প্রোটন কি জিনিস, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে ধন চার্জযুক্ত এক ধরনের মৌলিক কণিকা থাকে, এই মৌলিক কণিকাকে বলা হয় প্রোটন। এটা স্থায়ী মৌলিক কণিকা, প্রায় সকল পরমাণুর ক্ষেত্রে এই মৌলিক কণিকা পাওয়া যায়। দেখো প্রিয় শিক্ষার্থী, এই মৌলিক কণিকার মোট চার্জ ইলেকট্রনের চার্জের সমান হয়, অর্থাৎ এই মৌলিক কণিকার চার্জকে আমরা প্লাস ই দ্বারা প্রকাশ করলে প্লাস ই সমান হবে 1.6 × 10⁻90 কুলম্ব। 1.6 × 10⁻90 কুলম্ব। প্রিয় শিক্ষার্থী, প্রোটনের ভর ইলেকট্রনের ভরে, প্রোটন অনেক ভারী একটি কণিকা, প্রোটনের ভর ইলেকট্রনের ভরে, প্রোটনের ভর ইলেকট্রনের ভরের প্রায় 1837 গুণ ভারী। 1837 গুণ কি? প্রোটনের ভর ইলেকট্রনের ভরের প্রায় 1800 কত গুণ ভারী? 37 গুণ ভারী। তাহলে প্রোটনের ভর হবে প্রোটনে ভর হবে ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 × 1837, অর্থাৎ আমরা পাবো 1.673 × 10⁻27 কেজি। এটা হচ্ছে প্রোটনের ভর। 1.675 × 1.673 × 10⁻27 কেজি। এটাই হচ্ছে প্রোটনের ভর। প্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করি তোমরা প্রোটন কি জিনিস এবং প্রোটন কোথায় অবস্থান করে সেটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা নিউট্রন সম্পর্কে দেখব। নিউট্রন কি জিনিস? আমরা প্রোটনকে বলছিলাম পরমাণু কেন্দ্রে বা নিউক্লিয়াসে অবস্থিত এক ধরনের ধন চার্জ, যেটাকে এক ধরনের ধন চার্জ বিশিষ্ট মৌলিক কণিকা, যাকে কি বলা হয়? প্রোটন বলা হয়। দেখো এই নিউক্লিয়াসের মধ্যে আরেকটি কণিকা আছে, মৌলিক কণিকা, যেটা কোনো চার্জ বিদ্যমান থাকে না, যেটা চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকে। এই চার্জ নিরপেক্ষ কণিকাকে বলা হয় নিউট্রন। চার্জ নিরপেক্ষ কণিকাকে কি বলা হয়? নিউট্রন। প্রিয় শিক্ষার্থী, দেখো এর শুধুমাত্র ভর আছে, এর শুধুমাত্র কি আছে? ভর আছে। এই নিউট্রনের ভর হাইড্রোজেনের ভরে ইলেকট্রনের ভরে কত? 39 গুণ ভারী, 1839 গুণ ভারী। নিউট্রনের ভর ইলেকট্রনের ভরের কয় গুণ ভারী? 1839 গুণ ভারী। তাহলে আমরা নিউট্রনের ভর লিখতে পারি, নিউট্রনের ভর সমান আমরা পাবো 9.111 × 10⁻31 × 1839। এটা আমরা হিসাব করলে 1.675 × 10⁻27 কেজি পাবো। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী, নিউট্রন কি জিনিস এবং প্রোটন কি জিনিস, নিউক্লিয়াসের গঠন কি রকম সেটা আমরা আলোচনা করছি। নিউক্লিয়াসের ভিতরে এখন আমরা শুধুমাত্র কি ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে নাকি আরো অন্য কিছু থাকে সেটা আলোচনা করব। সেটা কয়েকটি অনুকল্প আছে, ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে কিনা নাকি অন্য পরমাণু থাকে, সেটার উপর ভিত্তি করে আরো কয়েকটা কি আছে অনুকল্প আছে, এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত। আমরা আগামী এপিসোডে নতুন একটা টপিকস নিয়ে আবার নিউক্লিয়াসের ভিতরে ধনাত্মক প্রোটন, ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে নাকি অন্য কোনো মৌলিক কণিকা থাকে, ইলেকট্রন বা নিউট্রন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।